ওরসেলাইন এন নামটা শুনলেই ছোটবেলার সেই নীল প্যাকেট আর স্যালাইন গোলানোর দৃশ্যটা মনে পড়ে, তাই না? কিংবা ফার্মেসিতে রাজা বা মায়াবড়ি নামগুলো আমাদের কাছে এতটাই পরিচিত যে মনে হয় এগুলো সরকারি কোনো উদ্যোগ। কিন্তু আপনি কি জানেন যে কোম্পানিটি নিজেকে অলাভজনক বা নন প্রফিট বলে দাবি করে? আজ তারা বাংলাদেশের অন্যতম ধনী এবং প্রভাবশালী গ্রুপগুলোর একটি, যাদের নিজস্ব রিয়েল এস্টেট আছে হাজার কোটি টাকার ফুড আর বেভারেজ এম্পায়ার। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এসএমসি বা সোশ্যাল মার্কেটিং কোম্পানির পেছনের আসল গল্প। এটি কি শুধুই একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান, নাকি এর আড়ালে গড়ে উঠেছে এক বিশাল কর্পোরেট সাম্রাজ্য? কেন শাকিব খানের মতো সুপারস্টার তাদের বিরুদ্ধে কোটি টাকার মামলা করে? কেন তাদের চেয়ারম্যানকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়? স্বাগতম বিজনেস ম্যানিয়াতে। আজকের এপিসোডে আমরা খুঁজে বের করব এসএমসি গ্রুপের উত্থান এবং আড়ালের বিতর্কিত অধ্যায়গুলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যগুলো আপনার ধারণাই বদলে দেবে। অন্যান্য বড় গ্রুপের মতো এসএমসি এর একক কোনো মালিক বা ফাউন্ডার নেই, আর এটাই এই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং মোড়। 1974 সাল, সদ্য স্বাধীন বাংলাদেশ। একদিকে দারিদ্র্য, অন্যদিকে হুহু করে বাড়তে থাকা জনসংখ্যা। এই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে মার্কিন দাতা সংস্থা ইউএসএআইটি। তাদের ফান্ডিংয়ে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় জন্ম নেয় একটি প্রজেক্ট, যার নাম ফ্যামিলি প্ল্যানিং সোশ্যাল মার্কেটিং প্রজেক্ট। তখন এর লক্ষ্য ব্যবসা ছিল না, লক্ষ্য ছিল খুব সস্তায় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। কিন্তু 1990 সালে এই প্রজেক্টটি একটি কোম্পানি বা প্রতিষ্ঠানে রূপ নেয়। তৈরি হয় এসএমসি। যে প্রতিষ্ঠান শুরু হয়েছিল দাতব্য সংস্থা হিসাবে, সেটি আজ এমন এক অবস্থানে পৌঁছেছে যে বোর্ড সদস্যরা দেশের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু প্রশ্ন হলো, দাতা সংস্থার টাকায় শুরু হওয়া এই প্রজেক্ট কিভাবে আজকের এই বিশাল বাণিজ্যিক গ্রুপে পরিণত হলো? এসএমসি এর শুরুর দিকের স্ট্র্যাটেজি ছিল মাস্টারপিস। তারা জানতো বাংলাদেশের মানুষ লজ্জা পায়, তাই তারা জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীকে ঔষধের দোকান থেকে মুদি দোকানে নিয়ে আসে। মায়াবড়ির মতো ব্র্যান্ডগুলোকে দিয়ে তারা গ্রামীণ বাজার দখল করে নেয়। তবে তাদের আসল গেম চেঞ্জার ছিল ওরাল রিহাইড্রেশন সল্ট বা ওআরএস। ডায়রিয়া যখন হাজার হাজার শিশু মারা যাচ্ছিল, তখন এসএমসি নিয়ে এলো প্যাকেটজাত ওরসেলাইন। সরকারি ফর্মুলা, কিন্তু মার্কেটিং এসএমসির। খুব দ্রুত তারা এতটাই সফল হলো যে আজ বাংলাদেশের ওরসেলাইন মার্কেটের প্রায় 60% একাই এসএমসির দখলে। একসময় যে পণ্যগুলো মানুষ ফ্রিতে নিতে চাইতো না, এসএমসি এর মার্কেটিং জাদুতেই সেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য হয়ে গেল। এই বিশাল ক্যাশ ফ্লো বা নগদ অর্থই তাদের পরবর্তী ধাপে যাওয়ার সাহস যোগায়। এভাবে গল্পের মোড় ঘুরে যায়। জন্ম নিয়ন্ত্রণ আর স্যালাইন বিক্রি করে এসএমসি থেমে থাকেনি। 2014 সালের পর তারা তাদের বাণিজ্যিক উইং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডকে একটি পুরোদস্তর এফএমসিজি জায়ান্টে রূপান্তর করে। সাধারণত বড় গ্রুপগুলো স্টিল বা পাওয়ার প্ল্যান্টে ইনভেস্ট করে, কিন্তু এসএমসি ভিন্ন পথে হাঁটে। তারা হাত দেয় মানুষের দৈনন্দিন অভ্যাসে। ফুড অ্যান্ড বেভারেজ, এসএমসি প্লাস ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, যা মুহূর্তে তরুণদের মধ্যে হিট হয়ে যায়। সাথে আসে তাদের নিজস্ব পানির ব্র্যান্ড এবং স্ন্যাক্স, হাইজিন প্রোডাক্ট, জয়া স্যানিটারি ন্যাপকিন এবং স্মাইল বেবি ডায়াপার দিয়ে তারা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। রিয়েল এস্টেট, ঢাকার প্রাইম লোকেশন বনানীতে তারা গড়ে তোলে বিশাল এসএমসি টাওয়ার। মিরপুরে তৈরি হয় তাদের দ্বিতীয় টাওয়ার। একসময়ের এনজিও প্রজেক্ট আজ হাজার হাজার কোটি টাকার মালিক। তাদের ভালুকা এবং কুমিল্লায় রয়েছে বিশাল সব অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্ট। তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এখন দেশের অন্যতম সেরা। কিন্তু এই বিশাল বাণিজ্যিকীকরণের সাথেই শুরু হয় বিতর্ক। এত বিশাল সাফল্য কি বিতর্ক ছাড়া সম্ভব? একদমই না। এসএমসির বিরুদ্ধে রয়েছে গুরুতর সব অভিযোগ। সবচেয়ে বড় মিডিয়া ঝড় ওঠে যখন সুপারস্টার শাকিব খান 4 কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেন এসএমসি এর বিরুদ্ধে। অভিযোগ ছিল চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও এসএমসি অবৈধভাবে শাকিব খানের ছবি, বিজ্ঞাপন ও প্রচারণা চালিয়ে যাচ্ছিল। বিষয়টি তাই আরও জটিল হয় যে এসএমসি নিজেকে একটি সততার ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করে। তাদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় শুধু মামলা নয়, ব্র্যান্ডের ইমেজেও বড় ধাক্কা পড়ে। মিডিয়া সূত্রে জানা যায়, শাকিব খানের ছবি বিভিন্ন পোস্টার, বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হচ্ছিল, যা চুক্তিভঙ্গের হিসেবে ধরা হয়েছে। এই বিতর্ক কোম্পানির বাজারে গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে এবং সাধারণ মানুষের মধ্যে কোম্পানির প্রতি আস্থা কমিয়ে দেয়। এসএমসি সম্প্রতি বড় আইনি ঝামেলায় পড়েছে তাদের এসএমসি প্লাস নামের ড্রিঙ্কসের কারণে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযোগ করে যে এই ড্রিঙ্কসটির বিএসটিআই অনুমোদন ছিল না। আরও বিবেচ্য বিষয়, ইলেকট্রোলাইট ড্রিঙ্ক হিসেবে এটি বিক্রির জন্য কোনো বৈধ ক্যাটাগরি তখন ছিল না। এ কারণে আদালতে অভিযোগ হয় এবং এসএমসি এর চেয়ারম্যান ওয়ালিউল ইসলামকে নিজের দায় স্বীকার করতে আদালতে আত্মসমর্পণ করতে হয়। কোম্পানিকে 16 লাখ টাকার জরিমানা দিতে হয়। চিন্তার বিষয়, যে প্রতিষ্ঠান স্বাস্থ্যের কথা বলে তার পণ্যই আদালতে অবৈধ হিসেবে ধরা হচ্ছে। এই ঘটনা এসএমসি এর পণ্যের নিরাপত্তা এবং নিয়মনীতি অনুসরণের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে এবং ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি করে। সমালোচকরা প্রশ্ন তোলেন, এসএমসি যেহেতু দাতা সংস্থার অর্থে শুরু হয়েছিল, তাদের মুনাফা হওয়ার কথা ছিল সীমিত।
কিন্তু বর্তমানে এটি পুরোপুরি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এই পরিবর্তনের কারণে প্রশ্ন ওঠে, এসএমসি কি সত্যি এখন একটি সোশ্যাল এন্টারপ্রাইজ, নাকি শুধুই মুনাফালোভী কর্পোরেট? তাদের ব্যবসায়িক কৌশল, পণ্যমূল্য এবং বাজার সম্প্রসারণ দেখে মনে হচ্ছে প্রতিষ্ঠানটি ক্রমেই ব্যবসায়িক মুনাফা অগ্রাধিকার দিচ্ছে। এই বিতর্কে সাধারণ মানুষের মধ্যে একটি দ্বিধা তৈরি হয়েছে। তারা কি এসএমসিকে আর সামাজিক দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে দেখবে, নাকি শুধু লাভখোর কর্পোরেট হিসেবে? বিতর্ক থাকলেও অর্থনীতির উপর এসএমসি এর প্রভাব অস্বীকার করার উপায় নেই। আজ এসএমসি এন্টারপ্রাইজ হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। তাদের ওরসালাইন এবং জিঙ্ক ট্যাবলেট প্রতি বছর লাখ লাখ শিশুর জীবন বাঁচায়। বাংলাদেশের ফার্মা এবং হাইজিন মার্কেটে তারা একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। এনজিও হওয়ার সুবিধায় তারা অনেক ক্ষেত্রে কর ছাড় বা সরকারি সুবিধা পেলেও তাদের পণ্যের দাম কিন্তু কম নয়। সাধারণ মানুষের পকেট থেকে তারা হাজার হাজার কোটি টাকার টার্নওভার তৈরি করছে। বাজার বিশ্লেষকদের মতে এসএমসি এখন আর সমাজসেবা নয়, বরং হার্ডকোর ব্যবসার দিকেই বেশি ঝুঁকছে। শুধু শাকিব খান বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নয়, সাম্প্রতিক সময় এসএমসির ভেতরের বোর্ডেও ক্ষমতার দ্বন্দ্বের খবর শোনা যায়। কোম্পানির লভ্যাংশ এবং ফান্ডের ব্যবহার নিয়ে স্বচ্ছতার অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। বিশেষ করে এসএমসি প্লাস কাণ্ডে চেয়ারম্যানের জরিমানা প্রমাণ করে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। যদিও তারা দাবি করে তারা নিয়ম মেনেই ব্যবসা করছে, কিন্তু বারবার আইনি নোটিশ এবং জরিমানা তাদের স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করেছে। একটি দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠান তখনই টিকে থাকে যখন নেতৃত্বের দায়িত্ব সঠিকভাবে হস্তান্তর করা হয়। এসএমসিতে নতুন প্রজন্ম ধীরে ধীরে কর্পোরেট পরিচালনায় যুক্ত হচ্ছে। ভবিষ্যতের কৌশলগুলো হতে পারে স্মার্ট সরবরাহ চেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উৎপাদন পূর্বাভাস, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, পরিবেশ, সামাজিক ও শাসন অনুশীলন। ক্রেতারা এখন স্বচ্ছতা, স্থায়িত্ব এবং নীতির প্রতি অনেক বেশি সচেতন। ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য বিভিন্ন বাজারে প্রবেশ করতে হলে সার্টিফিকেশন, প্রযুক্তি এবং মূল্য নির্ধারণ অপরিহার্য। কোভিড-19 সময়ে সরবরাহ চেইন ভেঙে পড়লেও পরবর্তী সময়ে তৈরি পোশাক খাত বৃহৎ সুযোগ পায়। এসএমসি তাদের উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে, কিছু নতুন চুক্তি অর্জন করেছে। ব্যালেন্স শিট খোলার পর চিত্রটা দ্বিমুখী। হাজারো মানুষের কর্মসংস্থান, দেশের রপ্তানি আয়ে অবদান, টেক্সটাইল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা। আরেকদিকে ঋণ স্বচ্ছতা, শ্রম অধিকার, সব প্রশ্ন বাস্তব। এসএমসি একটি নাম যা শুরু হয়েছিল মানুষের জীবন বাঁচানোর ব্রত নিয়ে। আজ তারা এক বিশাল বাণিজ্যিক শক্তি। তাদের ওরসালাইন আমাদের গর্ব। কিন্তু বিতর্কগুলো মনে করিয়ে দেয়, উদ্দেশ্য যত মহতই হোক, ব্যবসায়িক সততা তার চেয়েও জরুরি। আপনার কি মনে হয়, এসএমসি কি তাদের সামাজিক আদর্শ ধরে রাখতে পেরেছে, নাকি এখন শুধু মুনাফার পেছনে দৌড়াচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের বিজনেস সাম্রাজ্যের ডকুমেন্টারি পেতে বিজনেস ম্যানিয়ার সঙ্গে থাকুন।